প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জৈব রসায়নের উপর অনলাইন তৃতীয় পর্বের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। জৈব যৌগের নামকরণ একটি বিশাল জায়গা জুড়ে রয়েছে। আলোচনার সুবিধার্থে এবং তোমাদের বোঝার সুবিধার্থে আমি নামকরণ অংশটিকে 3টি পর্বে বিভক্ত করে আলোচনায় রেখেছি। আজকে প্রথম পর্বে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের নামকরণ নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথম ক্লাসেই শুনেছ যে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষাধিক। এত অধিক সংখ্যক যৌগের নাম পৃথক পৃথকভাবে মনে রাখা অত্যন্ত কষ্টসাধ্য। সে কারণেই রসায়নবিদরা চেষ্টা করেছেন শুরু থেকেই এদেরকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসার জন্য, এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবেই রসায়নবিদগণ এ পর্যন্ত 3টি পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ করেছেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাধারণ পদ্ধতি, 2 হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি এবং 3 হচ্ছে জেনেভা পদ্ধতি বা ইউপেক পদ্ধতি। তবে এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম 2টি পদ্ধতির যথেষ্ট সীমাবদ্ধতা রয়েছে, কারণ এই 2টি পদ্ধতিতে যদি যৌগের আকার বড় হয় সেক্ষেত্রে এই 2টি পদ্ধতির সাহায্যে নামকরণ করা প্রায় অসম্ভব। এই জন্য তোমাদের সবচেয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে জেনেভা পদ্ধতি বা ইউপেক পদ্ধতি। এই পদ্ধতির সাহায্যে সকল ধরনের জৈব যৌগের নামকরণ করা সম্ভব হয়েছে। তারপরেও শুরুতে আমরা একটু আগের দুটো পদ্ধতিও একটু আমরা জানব। সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে গ্রিক সংখ্যাসূচক শব্দের শেষে ANE যোগ করে নামকরণ করা হয়ে থাকে। তবে এক্ষেত্রে যদি সরল শিকল যৌগ হয় সেই ক্ষেত্রে নামের পূর্বে N বসাতে হবে, কারণ সরল যৌগগুলোকে নরমাল যৌগ বা সাধারণ যৌগ হিসেবে বিবেচনা করা হয়। শাখায়িত যদি যৌগ হয় সেক্ষেত্রে, অর্থাৎ শাখাটা যদি এমন হয় যে এক প্রান্তে যদি এই মৌলকটি থাকে, সেই ক্ষেত্রে ওই যৌগগুলোর নামের পূর্বে আইসো শব্দ যোগ করতে হবে। আর যদি এরকম হয় যে কোয়াটারনারি, অর্থাৎ 4 ডিগ্রি কার্বন পরমাণু যদি শিকলে অন্তর্ভুক্ত থাকে, অর্থাৎ যদি এই মৌলকটি থাকে, সেক্ষেত্রে সেই যৌগের নামের পূর্বে নিয় শব্দ বসিয়ে সাধারণ পদ্ধতিতে যৌগের নামকরণ করা হয়ে থাকে। তাহলে লক্ষ্য করো, আমরা উদাহরণ দেখি। এখানে লক্ষ্য করো যে 5 কার্বনের একটি যৌগ, 5 কার্বনের হাইড্রোকার্বনের নাম হচ্ছে প্যান্টেন। যেহেতু এটা সরল শিকল যৌগ, এই জন্য নামের পূর্বে N বসাতে হবে। এই জন্য এটার সাধারণ পদ্ধতির নাম হচ্ছে N প্যান্টেন। এরপরে লক্ষ্য করো, কিছুক্ষণ আগেই তোমরা জানতে পারলা যে এই মৌলকটা থাকে, তাহলে ওই সকল যৌগকে বলা হয় আইসো যৌগ, এবং যৌগের নামের পূর্বে আইসো শব্দ বসাতে হবে, এবং সম্পূর্ণ যৌগের মধ্যে যতগুলো কার্বন আছে সেই কার্বন সংখ্যার ভিত্তিতে মূল যৌগের নাম লিখতে হয়। তাহলে টোটাল কার্বন আছে 5টি, এই জন্য সাধারণ পদ্ধতিতে এই যৌগের নাম হবে আইসোপ্যান্টেন। এখানে দেখো যে চতুর্মাত্রিক বা কোয়াটারনারি যদি কার্বন পরমাণু থাকে, অর্থাৎ কোয়াটারনারি হচ্ছে একটি কার্বন যদি অপর 4টি কার্বনের সাথে সংযুক্ত থাকে, সেই ক্ষেত্রে ওটাকে চতুর্মাত্রিক বা কোয়াটারনারি কার্বন পরমাণু বলা হয়ে থাকে। এই সকল ক্ষেত্রে এর নামের পূর্বে নিও শব্দ বসাতে হয়, এবং এখানে মোট কার্বন আছে 5, এই জন্য এই যৌগের নাম হবে নিও প্যান্টেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে দেখো অ্যালকাইল মূলক। এই বিষয়টি তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ, তারপরেও আমি আলোচনায় রেখেছি স্মরণ করিয়ে দেওয়ার জন্য। যদি মূলকটি বড় হয় সেই ক্ষেত্রে তাদের নামের একটু ভিন্নতা রয়েছে, সেজন্যই মূলত এই অংশটুকু রাখা হয়েছে। তোমরা জানো যে এখান থেকে একটি হাইড্রোজেন পরমাণু সরালে যা অবশিষ্ট থাকে তাকেই অ্যালকাইল মূলক বলা হয়ে থাকে। এখানে লক্ষ্য করো যে N বিউটেন থেকে যদি প্রান্তিক অবস্থান থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয়, তাহলে যে মূলকটি হয় সেটাকে বলা হয় N বিউটাইল মূলক। আইসোবিউটেনের প্রান্তিক অবস্থান থেকে একটি হাইড্রোজেন পরমাণু যদি অপসারণ করা হয়, তাহলে যে মূলকটি হয় সেটাকে বলা হয় আইসোবিউটাইল মূলক। এরপরে লক্ষ্য করো
যে এন বিউটেনের 2 ডিগ্রি কার্বন পরমাণু থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করা হয়, সেক্ষেত্রে যে মূলক হয় সেটাকে সেকেন্ডারি বা 2 ডিগ্রি বিউটাইল মূলক বলা হয়ে থাকে। আর এখানে লক্ষ্য করো যে 3 ডিগ্রি কার্বন পরমাণু থেকে যদি কার্বনের সাথে সংযুক্ত হাইড্রোজেন পরমাণুটি অপসারণ করা হয়, সেই ক্ষেত্রে যে মূলকটি হচ্ছে সেটাকে বলা হচ্ছে টারশিয়ারি বিউটাইল মূলক। এরপরে লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, 2 নম্বর পদ্ধতি ছিল আমাদের উদ্ভূত বা জাতক পদ্ধতি। এই পদ্ধতিতে অ্যালকেন সদস্যগুলোকে মিথেনের জাতক রূপে এবং অ্যালকোহলগুলোকে মিথানল বা কার্বিনল রূপে নামকরণ করা হয়ে থাকে। এখানে লক্ষ্য করো যে মিথেন হচ্ছে CH4, একটি হাইড্রোজেনকে যদি একটি মিথাইল দিয়ে রিপ্লেস করা হয়, সেক্ষেত্রে যৌগটির নাম হবে মিথাইল মিথেন। লক্ষ্য করো মিথাইল মিথেন। তারপরে 2 নম্বর যৌগে লক্ষ্য করো যে একটি হাইড্রোজেনকে ইথাইল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, এ কারণে এই যৌগটির নাম হচ্ছে ইথাইল মিথেন। পরের যৌগটি লক্ষ্য করো, মিথেনের 3টি হাইড্রোজেনকে 3টি মিথাইল দিয়ে রিপ্লেস করা হয়েছে, সে কারণে এই যৌগটির নাম হচ্ছে ট্রাইমিথাইল মিথেন। এরপরে দেখো অ্যালকোহলগুলোর নামের ক্ষেত্রে আমরা বলেছি যে মিথানলের এই যে কার্বন আছে সেই কার্বনের হাইড্রোজেনকে যদি কোনো অ্যালকাইল মূলক দিয়ে প্রতিস্থাপন করা হয়, সেক্ষেত্রে এখানে লক্ষ্য করো যে একটি হাইড্রোজেনকে একটি মিথাইল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, এই জন্য এই যৌগটির নাম হচ্ছে মিথাইল কার্বিনল। তাহলে এটার নাম হচ্ছে মিথাইল কার্বিনল। পরেরটি দেখো যে এখানে ইথাইল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে মিথানলের কার্বন পরমাণুর সাথে সংযুক্ত একটি হাইড্রোজেনকে, এই জন্য এই যৌগটির নাম হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতিতে ইথাইল কার্বিনল। পরেরটা দেখো যে দুটি হাইড্রোজেনকে 2টি মিথাইল দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে, এই জন্য এই যৌগটির নাম হচ্ছে ডাইমিথাইল কার্বিনল। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতিটি তোমাদের ভালোভাবে আয়ত্ত রাখতে হবে, সেটা হচ্ছে জেনেভা পদ্ধতি বা ইউপেক পদ্ধতি। এই পদ্ধতিতে এলিফ্যাটিক যৌগের নামকরণে 3টি পদ বা অংশ থাকে। 1 নম্বর হচ্ছে উপপদ বা প্রিফিক্স, 2 নম্বর হচ্ছে শব্দমূল বা এটাকে ওয়ার্ড রুট বলা হয়, 3 হচ্ছে পরপদ বা সাফিক্স। এই 3টি পদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শব্দমূল, এবং এই শব্দমূল নির্ভর করে যে নির্ধারিত যে কার্বন শিকল রয়েছে সেই কার্বন শিকলে কার্বন পরমাণুর সংখ্যার উপর এই শব্দমূল নির্ভর করে, এবং সেই কার্বন পরমাণুর সংখ্যা দ্বারা শব্দমূল নির্ধারিত হওয়ার পরে কার্বন চেইনের প্রকৃতি এবং কী কার্যকরী মূলক যুক্ত আছে সেই মূলকের প্রকৃতি দ্বারা পরপদ অর্থাৎ সাফিক্স নির্ধারিত হবে এবং তার ভিত্তিতে শব্দমূলের শেষে যোগ করতে হবে। এবং এরপর নির্ধারিত কার্বন সিকোয়ের হাইড্রোজেন পরমাণু যদি অপর কোনো পরমাণু বা মূলক দিয়ে প্রতিস্থাপিত হয়, সেক্ষেত্রে সেই প্রতিস্থাপকগুলোর অবস্থান উল্লেখপূর্বক প্রতিস্থাপকের নাম জৈব যৌগের মূল নামের পূর্বে সংযোগ করে নামকরণের কাজ সমাপ্ত করা হয়। তাহলে আমরা লক্ষ্য করো যে আজকে প্রথমেই অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে যে ধারাবাহিক নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো আমরা প্রথমেই জেনে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর হচ্ছে যদি যৌগটি সরল শিকল হয়, সেই ক্ষেত্রে সেই শিকলের মধ্যে মূল কার্বন পরমাণুর নির্ধারিত কার্বন চেইনের মধ্যে যতগুলো কার্বন পরমাণু আছে সেই কার্বন পরমাণুর সংখ্যা অনুসারে গ্রিক সংখ্যাবাচক শব্দের শেষে ANE যোগ করে নামকরণ করা হয়। 2 নম্বর হচ্ছে যদি সরল শিকল না হয়ে যদি সেটি শাখাযুক্ত শিকল অ্যালকেন হয়ে থাকে, সেক্ষেত্রেও দীর্ঘতম কার্বন শিকল নির্বাচন করতে হবে এবং সেই শিকলের যে পাশ থেকে সর্বাধিক সংখ্যক শাখা নিকটবর্তী হবে সেদিক থেকে নাম্বারিং করে নামকরণের কাজ করতে হবে। 3 নম্বর লক্ষ্য করো, যদি কখনো এরকম হয় যে
যৌগের মধ্যে সমসংখ্যক কার্বন বিশিষ্ট শিকল একাধিক রয়েছে, সেই ক্ষেত্রে সেই শিকলটি আমাদের নামকরণের জন্য অ্যাকসেপ্ট করতে হবে যে শিকলের সাথে সর্বাধিক সংখ্যক শাখা সংযুক্ত আছে। 4 হচ্ছে নির্ধারিত কার্বন শিকলের সাথে শাখা হিসেবে যে মূলকগুলো রয়েছে সেই মূলকগুলোর নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজিয়ে তাদের অবস্থান উল্লেখপূর্বক হাইফেন সহকারে লেখা হয়। 5 হচ্ছে একাধিক একই মূলক পার্শ্বশিকল রূপে থাকলে এদের অবস্থান নির্দেশক সংখ্যাকে কমা দিয়ে লেখার পরে যদি 2টি থাকে ডাই, 3টা থাকে ট্রাই এবং 4টি থাকে টেট্রা ইত্যাদি উপসর্গ ওই মূলকের নামের পূর্বে লেখা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই অ্যালকেনের নামকরণ লক্ষ্য করো যে প্রথমে এখানে একটি যৌগ লেখা রয়েছে। আমরা বলেছি যে প্রথমত হচ্ছে আমাদের কার্বন চেইন নির্বাচন করতে হবে, দীর্ঘতম কার্বন চেইন। তাহলে এখানে লক্ষ্য করো যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5 কার্বনের একটি চেইন রয়েছে। আবার এই পাশ থেকেও যদি আমরা গণনার কাজ করি এ পর্যন্ত 5 হবে। এখান থেকে যদি এদিকে যাই সেক্ষেত্রেও 5 হবে, এবং এখান থেকে গিয়ে যদি এদিকে যাই সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 5 হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে এখানে 5 কার্বনের অনেকগুলো চেইন রয়েছে এবং প্রত্যেকটি চেইনের সাথে দেখা যাচ্ছে যে 3টি করে শাখা যুক্ত আছে। আমরা যদি এই সরল শিকড়টাকে নেই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে 1টি 2টি 3টি মিথাইল মূলক যুক্ত আছে। আবার যদি এপাশ থেকে এপাশে নেই সেক্ষেত্রে 1টি 2টি 3টি, অর্থাৎ আমরা যে চেইনটাই গ্রহণ করি না কেন প্রত্যেকটি চেইনের সাথেই 3টি করে মিথাইলমূলক শাখা হিসেবে যুক্ত আছে। এরকম ক্ষেত্রে আমরা যে কোনো একটি চেইন আমরা নামকরণের জন্য নিতে পারবো। তবে এখানে লক্ষ্য করো আমরা এই সোজা চেইনটাই নিয়েছি এবং এই পাশ থেকে নাম্বারিং করেছি। এর কারণ হচ্ছে যে এই পাশ থেকে শাখা সর্বাধিক সংখ্যক শাখা কাছে হচ্ছে 2 নম্বর কার্বনের সাথে 2টি শাখা হচ্ছে, আর এই পাশ থেকে যদি আমরা গুনতাম সেক্ষেত্রে দেখা যেত যে 2 নম্বর কার্বনের সাথে 1টি শাখা হতো। এই জন্য আমরা এখান থেকেই গণনার কাজটা শুরু করেছি। তাহলে এখানে লক্ষ্য করো যে 2 নম্বর কার্বনের সাথে 2টি মিথাইলমূলক সংযুক্ত আছে, এই জন্য এই 2কে 2বার লিখতে হবে। অর্থাৎ আমাদের লিখতে হবে কি 2, তারপর একটা কমা দিতে হবে, 2 লিখতে হবে। আবার 4 নম্বর কার্বনের সাথেও একটি মিথাইল আছে, এই জন্য কমা হচ্ছে 4। তার মানে আমার যৌগটির নাম হবে 2 2 4, 3টি মিথাইল, এই জন্য ট্রাই মিথাইল 5 কার্বনের চেইন প্যান্টেন। তাহলে লক্ষ্য করো 2 2 4 ট্রাই মিথাইল প্যান্টেন। শিক্ষার্থীবৃন্দ, আরও একটি যৌগ এখানে নিচে দেওয়া আছে, লক্ষ্য করো যে আমরা বলেছি যে দীর্ঘতম কার্বন চেইন নামকরণের জন্য নির্বাচন করতে হবে, প্রথম কাজ এটি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটাই হচ্ছে এখানকার দীর্ঘতম কার্বন চেইন 6 কার্বনের। আমরা যদি এখান থেকেও নাম্বারিং শুরু করতাম তাহলেও কিন্তু 6 কার্বনই হতো। তাহলে দেখা যাচ্ছে যে 6 কার্বনের 2টি চেইন রয়েছে এবং প্রত্যেকটি চেইনের সাথেই সমান সংখ্যক শাখা সংযুক্ত আছে। তাহলে এখানে লক্ষ্য করো যে 2 নম্বরের সাথে একটি মিথাইল আছে, 3-এর সাথে আছে আমাদের একটি ইথাইল আছে এবং 4-এর সাথে আছে কি একটি মিথাইল আছে। এখন যেহেতু 2টি মিথাইল এবং একটি ইথাইল আছে, আমরা বলেছি যে ভিন্ন মূলক যদি শাখা হিসেবে যুক্ত থাকে সেই ক্ষেত্রে ইংরেজি নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে সাজাতে হবে। তাহলে ইথাইল লিখতে আমাদের প্রথম আসে কি ই, আর মিথাইল এম, এই জন্য আমাদের ইথাইলটাকে আগে লিখতে হবে। তাহলে 3 ইথাইল, তারপর হাইফেন দিতে হবে, হাইফেন দিয়ে 2-এর সাথে একটি মিথাইল আছে এই জন্য 2, 4-এর সাথে আরও একটি মিথাইল আছে এই জন্য কমা দিয়ে 4, তারপরে হাইফেন 2টি মিথাইল থাকার জন্য ডাই মিথাইল 6 কার্বনের প্রধান চেইন এই জন্য হেক্সেন। তাহলে লক্ষ্য করো 3 ইথাইল 2 4 ডাইমিথাইল হেক্সেন। এবার শিক্ষার্থীবৃন্দ, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন তোমরা জানো যে যদি কোনো কম্পাউন্ডের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়ে থাকে। এবং এক্ষেত্রেও আমাদের লক্ষ্য রাখতে হবে যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের নামকরণের সময় অবশ্যই
এমন চেইন নির্বাচন করতে হবে যে চেইনের মধ্যে যেন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন অবশ্যই থাকে, এবং সেই চেইনের যে পাশ থেকে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনের অবস্থান কাছে হবে সেই পাশ থেকে নাম্বারিং করে আমাদের নামকরণের কাজ শুরু করতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, দ্বিবন্ধন যদি থাকে সেক্ষেত্রে অ্যালকেনের নামের শেষে যে এ অ্যানি আছে তার স্থলে ই অ্যানি সংযোগ করতে হবে, এবং অ্যালকাইনের ক্ষেত্রে ওয়াই অ্যানি সংযোগ করতে হবে, এবং সাথে সেই দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের অবস্থানকেও সংখ্যা দিয়ে সূচিত করতে হবে। তবে চলো আমরা নামকরণে চলে যাই। এখানে লক্ষ্য করো যে অ্যালক, এখানে সংখ্যাটা দিতে হবে, তারপরে দ্বিবন্ধন হলে আমাদের সাফিক্স ইন লিখতে হবে। একইভাবে অ্যালক সংখ্যা দিতে হবে এবং ত্রিবন্ধনের সাফিক্স হচ্ছে ওয়াইএনই। যেমন এখানে দেখো প্যান্ট, অর্থাৎ 5টি যদি কার্বন থাকতো সেক্ষেত্রে প্যান্ট, এবং 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন যদি থাকতো সেক্ষেত্রে আমাদের এখানে 2 এবং এখানে হয়েছে ইন। ঠিক একইভাবে প্যান্ট টু আইন। তবে আমরা যৌগের মধ্যে চলে যাই। প্রথমত দেখো এখানে যে যৌগটি লেখা আছে সেখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রধান চেইন হচ্ছে এটা, নাম্বারিং করা আছে তোমরা দেখতে পাচ্ছ। দীর্ঘতম চেইন 5 কার্বনের চেইনই হচ্ছে এখানে দীর্ঘতম চেইন, এবং এই পাশ থেকে নাম্বারিং করলে 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন হয়, এবং এই পাশ থেকে নাম্বারিং করলে 3-এর সাথে হয়, সেই জন্য আমাদের নাম্বারিংটা হবে এই পাশ থেকে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2 নম্বরের কার্বনের সাথে একটি মিথাইল, 4-এর সাথে আরও একটি মিথাইল, এই জন্য 2,4 দুটি মিথাইল থাকার জন্য ডাইমিথাইল। 5 কার্বন এই জন্য হচ্ছে প্যান্ট, 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন আছে এই জন্য হচ্ছে হাইফেন দিয়ে 2, আবার হাইফেন দিয়ে দ্বিবন্ধনের সাফিক্স হচ্ছে ইন, এই জন্য এর নাম হচ্ছে 2,4 ডাইমিথাইল প্যান্ট টু ইন। এবার দেখো আরও একটি যৌগ এখানে লিখছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই পাশ থেকে দ্বিবন্ধন কাছে হচ্ছে, এই পাশ থেকে শাখা কাছে হচ্ছে, কিন্তু অবশ্যই আমার এই অ্যালকাইল শাখার চাইতে দ্বিবন্ধনকে অগ্রাধিকার দিতে হবে, সেই জন্য আমাদের নাম্বারিংটা হচ্ছে এই পাশ থেকে। তাহলে সেই হিসেবে 4-এর সাথে 2টি মিথাইল আছে এই জন্য এর নাম হবে 4,4, 2টি মিথাইল এই জন্য ডাইমিথাইল, 5 কার্বন এই জন্য প্যান্ট, 1 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন এই জন্য 1, তারপরে হাইফেন দিয়ে সাফিক্স হচ্ছে ইন, তার মানে 4,4 ডাইমিথাইল পেন্ট 1 ইন। এরপর আরও একটি যৌগ লক্ষ্য করো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে দ্বিবন্ধন এই পাশে আছে আমাদের, যদিও এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, এখানে 6 হয়, কিন্তু 6 হলেও এই সিকলটি কিন্তু নেওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে এই সিকলের মধ্যে দ্বিবন্ধন নেই। আমাদের অবশ্যই এমন সিকল নামকরণের জন্য নির্বাচন করতে হবে যে সিকলের মধ্যে অবশ্যই যেন দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে। এখানে লক্ষ্য করো যদি আমি নাম্বারিং এখান থেকে করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এটি হচ্ছে আমাদের দীর্ঘতম কার্বন চেইন। তাহলে প্রথমত আমাদের শাখাগুলো লিখতে হবে, এবং এখানে শাখা হিসেবে যেহেতু ইথাইল এবং মিথাইল আছে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে ইথাইলটা আগে আসে, এই জন্য এখানে হচ্ছে 2 ইথাইল, তারপরে হাইফেন দিতে হবে, হাইফেন দিয়ে 3-এর সাথে মিথাইল আছে এবং 4-এর সাথে মিথাইল আছে এই জন্য 3,4, 2টি মিথাইল এই জন্য ডাইমিথাইল, তারপরে 6 কার্বন হেক্স, 1 নম্বর কার্বনের সাথে আছে দ্বিবন্ধন এই জন্য 1, আর দ্বিবন্ধনের সাফিক্স হচ্ছে ইন, তাহলে আমাদের নাম হচ্ছে 2 ইথাইল হাইফেন 3,4 ডাইমিথাইল হেক্স 1 ইন। এবার এই পাশের যৌগটি লক্ষ্য করো যে এখানে দেখা যাচ্ছে যে এই পাশ থেকে গুণলেও 2-এর সাথে 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, এই পাশ থেকে গণনার কাজ শুরু করলেও 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, সেই হিসেবে আমরা যে কোনো পাশ থেকেই করতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2 নম্বর কার্বনের সাথে একটি মিথাইল এবং 3-এর সাথে একটি মিথাইল, এই জন্য যৌগটির নাম হচ্ছে 2,3 ডাইমিথাইল 4 কার্বন বিউট, 2 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন এই জন্য হচ্ছে হাইফেন দিয়ে 2, দ্বিবন্ধনের সাফিক্স হচ্ছে এন, তাহলে যৌগটির নাম হচ্ছে 2,4 ডাইমিথাইল বিউট 2 এন। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ পর্যায়ে আমরা দেখি অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের ক্ষেত্রেও দ্বিবন্ধনের অনুরূপ যে পাশ থেকে আমাদের ত্রিবন্ধন কাছে হবে সেই পাশ থেকেই আমাদের নাম্বারিং করে নামকরণের কাজ যথারীতি করতে হবে। এখানে লক্ষ্য করো
যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের এটি হচ্ছে আমাদের দীর্ঘতম কার্বন চেইন 6 কার্বনের, এবং সেই চেইনে 4 নম্বর কার্বনের সাথে শাখা হিসেবে দুটি মিথাইল মূলক সংযুক্ত আছে। এই জন্য যৌগটির নাম হচ্ছে 4,4 ডাইমিথাইল। 6 কার্বনের জন্য হেক্স, 2 নম্বর কার্বনের সাথে ত্রিবন্ধন, এই জন্য হাইফেন দিয়ে আমাদের ত্রিবন্ধনের সাফিক্স হচ্ছে আইন। তাহলে যৌগটির নাম হচ্ছে 4,4 ডাইমিথাইল হেক্স 2 আইন। এবার এই পাশের যৌগটি লক্ষ্য করো, দেখা যাচ্ছে যে আমি যদি এদিক থেকে করে 3 নম্বর কার্বনের সাথে ত্রিবন্ধন হচ্ছে, আবার এই পাশ থেকে যদি নাম্বারিং করতাম সেক্ষেত্রে শাখাগুলো কাছে হতো, কিন্তু শাখার চাইতে আমাদের ত্রিবন্ধনকে অগ্রাধিকার দিতে হবে, সেই জন্য আমাদের নাম্বারিংটা হয়েছে এই পাশ থেকে। তাহলে লক্ষ্য করো যে 2 নম্বরের সাথে একটি ইথাইল শাখা হিসেবে যুক্ত আছে, 5 এবং 6-এর সাথে একটি একটি করে মিথাইল মূলক সংযুক্ত আছে। তাহলে নিয়ম অনুসারে আমাদের ইথাইলটা আগে লিখতে হবে, ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে এটা আগেই আসে, সেই হিসেবে 2 ইথাইল, তারপর হাইফেন দিতে হবে, তারপরে 5, 6 দুটি মিথাইল, এই জন্য ডাইমিথাইল, 7 কার্বন, হেপ্ট 3 নম্বর কার্বনের সাথে ত্রিবন্ধন, এই জন্য হাইফেন দিয়ে 3, তারপরে সাফিক্স হচ্ছে আইন। তাহলে যৌগটির নাম হচ্ছে 2 ইথাইল 5, 6 ডাইমিথাইল হেপ্ট 3 আইন। আরও একটি যৌগ লক্ষ্য করো, যে এখানে দেখা যাচ্ছে যে 5 কার্বনের চেইন, এবং সেই চেইনে 3-এর সাথে একটি ইথাইল, একটি মিথাইল, 4-এর সাথে মিথাইল আছে। তার যৌগটির নাম হচ্ছে 3 ইথাইল, এবং 3 এবং 4-এ দুটি মিথাইল আছে, এর জন্য 3,4 ডাইমিথাইল পেন্ট। 1 নম্বর কার্বনের সাথে আছে ত্রিবন্ধন, এই জন্য হচ্ছে 1, আর ত্রিবন্ধনের সাফিক্স হচ্ছে আইন। তাহলে 3 ইথাইল হাইফেন 3,4 হাইফেন ডাইমিথাইল পেন্ট 1 আইন। শিক্ষার্থীবৃন্দ, এবার যদি কখনো কোনো যৌগের মধ্যে একই সাথে দুটি দ্বিবন্ধন বা 3টি দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন 2টি বা 3টি এরকম থাকে, সেই ক্ষেত্রে আমরা যৌগগুলোকে কিভাবে নামকরণ করব সেই বিষয়টি আমরা লক্ষ্য করি। তাহলে আমরা যে জিনিসটা 2টা থাকে তার আগে কিন্তু আমরা ডাই দিই, 3টা থাকলে তার আগে ট্রাই দিয়ে থাকি। সেই হিসেবে লক্ষ্য করো যে দ্বিবন্ধন থাকলে সেই যৌগের সাফিক্স হচ্ছে ইন, যেহেতু একই শিকলের 2টি দ্বিবন্ধন, এই জন্য নামে সাফিক্সের আগে ডাই দিতে হবে, ডাই ইন। যদি 3টি দ্বিবন্ধন থাকে কোনো কম্পাউন্ডের মধ্যে সেক্ষেত্রে ট্রাই ইন। একইভাবে কোনো কম্পাউন্ডের মধ্যে যদি 2টি ত্রিবন্ধন থাকে তার নামের আগে দিতে হবে ডাই আইন, এবং যদি 3টি থাকে ট্রাই আইন। সেক্ষেত্রে আমাদের যৌগগুলোকে এভাবে বলা হয়ে থাকে অ্যালকাডাইন। অ্যালকায় অর্থাৎ একটি এ যোগ করতে হবে, অ্যালকা। 5 কার্বন থাকবে প্যান্টা, 6 কার্বন থাকবে হেক্সা, 7 কার্বন থাকবে হেপ্টা। ঠিক আছে? তাহলে এখানে লক্ষ্য করো যে এখানে আমি একটি যৌগ লিখছি, লক্ষ্য করো যে এখানে 2টি দ্বিবন্ধন আছে, এবং এই পাশ থেকে অবশ্যই নাম্বারিং হবে যেহেতু এই পাশ থেকে আমাদের নিকটবর্তী হচ্ছে, এবং 2 নম্বর কার্বনের সাথে মিথাইল একটি শাখা হিসেবে সংযুক্ত আছে, সেই হিসেবে 2 মিথাইল। তারপরে এখানে 5 কার্বনের চেইন প্যান্টা 1 নম্বর এবং 3 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, এই জন্য 1, 3 হাইফেন দিতে হবে ডাই ইন। তাহলে লক্ষ্য করো যে 2 মিথাইল পেন্টা হাইফেন 1, 3 ডাই ইন। তাহলে একইভাবে এই পাশেও লক্ষ্য করো যে এই পাশ থেকে দেখা যাচ্ছে যে ত্রিবন্ধন কাছে হচ্ছে, এবং এখানে 5 নম্বর কার্বনের সাথে একটি মিথাইল শাখা হিসেবে যুক্ত আছে, সেই হিসেবে এটার নাম হবে 5 মিথাইল হেক্সা 1, 3 ডাই আইন। তাহলে 5 মিথাইল হেক্সা হাইফেন 1, 3 ডাই আইন। শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো যদি দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন একই সাথে থাকে তাহলে সেক্ষেত্রে যৌগগুলোকে প্রথমে ইন পরে আইন হিসেবে নামকরণ করা হয়ে থাকে, এবং সেক্ষেত্রে যৌগটির নাম হয় অ্যালকিনাইন। এখানে লক্ষ্য রাখতে হবে যদি কোনো যৌগের মধ্যে দ্বিবন্ধন ত্রিবন্ধন আছে এবং উভয় দিক থেকেই দ্বিবন্ধন ত্রিবন্ধন সমদূরত্বে আছে, সেক্ষেত্রে অবশ্যই যে পাশ থেকে দ্বিবন্ধন আছে ওই পাশ থেকে নাম্বারিং করে যথারীতি নামকরণ করতে হবে। আবার দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যদি অসমান দূরত্বে থাকে সেক্ষেত্রে
দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে যেটি যে পাশ থেকে কাছে হবে সেই পাশ থেকে নাম্বারিং করে যথারীতি নামকরণের কাজটি করতে হবে। এখানে লক্ষ্য করো, তাহলে আমাদের এই দিক থেকে নাম্বারিং করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6 কার্বনের চেইন রয়েছে, তাহলে যৌগটির নাম হবে হেক্স। 1 নম্বর কার্বনের সাথে দ্বিবন্ধন, এই জন্য হচ্ছে হেক্স 1in5 আইন। তাহলে দেখো যে হেক্স 1in5 আইন, এর পরিবর্তে আইন যোগ করা হয়। এরপরে এইটা লক্ষ্য করো যে অসমান দূরত্বে আছে, কিন্তু এই পাশ থেকে ত্রিবন্ধন কাছে আছে, সেই জন্য নাম্বারিংটা হবে আমাদের এদিক থেকে। তাহলে সেই হিসেবে এখানে দেখা যাচ্ছে যে 4 নম্বর কার্বনের সাথে আছে দ্বিবন্ধন, এই জন্য এটার নাম হচ্ছে হেক্স 4in1 আইন, হেক্স 4in1 আইন। এরপরের যৌগটি লক্ষ্য করো যে এখানে এই পাশ থেকে গণনা করতে হবে, কারণ সমান দূরত্বে থাকবে, যে পাশ থেকে দ্বিবন্ধন কাছে সেই পাশ থেকে নাম্বারিং করে নামকরণ করতে হবে। এখানে 5 কার্বনের চেইন, কাজেই পেন্ট 1in4 আইন, পেন্ট 1in4 আইন। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে আজকের আলোচনাটি তোমরা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছ এবং এটি ভালোভাবে তোমাদের অনুশীলন করতে হবে বারবার, কারণ পরবর্তী লেসন বোঝার জন্য এই আলোচনাটুকু মনে রাখা, ধারাবাহিকভাবে মনে রাখা অত্যন্ত জরুরি। তবে আজকে আর নয়, আগামী ক্লাসে কার্যকরীমূলক ভিত্তিক জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করব। সেই পর্বে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।